কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে বেড়েছে গাড়ি ও মানুষের চলাচল, সড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহী, চট্টগ্রাম সহ 5 জেলায় 24 ঘন্টা আরও 49 জনের মৃত্যু। করোনায় 25 ও উপসর্গ নিয়ে মারা গেছেন 20 জন। সতেরো মাসে অনেক জেলা হয়নি করোনা পরীক্ষার ল্যাব, নমুনার ফল পেতে দেরি হওয়ায় বাড়ছে সংক্রমণ। ঢাকায় আবারও ডেঙ্গু নিয়ে উদ্বেগ, একদিনে শনাক্ত 104 রোগী, হাসপাতালে ভর্তি 419 জন। এবং পিডিবি পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ তার বিক্রি, মিটফোর্ডের দোকানপাটে 5 টন সহ গ্রেপ্তার 4। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে বেড়েছে মানুষের চলাচল। সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে গণপরিবহন না চলেও ব্যক্তিগত গাড়ি অবাধে চলতে দেখা যায়। রাজধানীর যাত্রাবাড়ি, ফার্মগেট ও মিরপুর এলাকায় রাজপথ ছিল রিকশার দখলে। প্রাইভেট কারের চলাচল গতকালের তুলনায় ছিল বেশি। বিভিন্ন এলাকায় গলিতে বেড়েছে নির্বিঘ্নে ঘোরাফেরা। কোথাও আবার অলিগলির রেস্টুরেন্টে খাবার পরিবেশন করতেও দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও ছিল গত 2 দিনের তুলনায় কম। কঠোর লকডাউনের তৃতীয় দিনে খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী। প্রথমে যাচ্ছি গাবতলীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, সেখানে আসলে কি দেখছেন? যে রাজধানীতে তো বেড়েছে গাড়ি এবং মানুষের চলাচল, গাবতলীতে কি দেখছেন? আর অন্য জেলা থেকে ঢাকায় কেমন মানুষ ঢুকছে? দেখুন, আজকের চিত্র গত 2 দিনের চেয়ে পুরোই ভিন্ন। আজকে মানুষের চাপ বেড়েছে, ঢাকায় প্রবেশ করছে অনেক গাড়ি, ব্যক্তিগত গাড়ির চাপ অনেক বেড়েছে। গাবতলীতে যে প্রবেশ মুখ রয়েছে ঢাকার, সেই প্রবেশ মুখের চিত্র যদি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এখানে একপাশে পুলিশের চেকপোস্ট রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের। আরেক পাশ দিয়েই মানুষের যে ঢল, অর্থাৎ ঢাকায় প্রবেশের যে ঢল, এখানে কিন্তু যারা আসছেন ঢাকায় তারা যৌক্তিক কারণ দেখাচ্ছেন। প্রায় সবাই, হাতে গোনা কয়েকজন পাওয়া যাচ্ছে যে আসলে তারা এই মুহূর্তে ঢাকায় প্রবেশ করলেন না করলেও তাদের চলতো, বা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন পাচ্ছেন তখন জরিমানা করছেন বা ঘুরিয়ে দিচ্ছেন। এই যে মানুষের যে ঢল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যেহেতু আজকে প্রথম কর্মদিবস, অনেক প্রতিষ্ঠান খোলা আজকে থেকে, সেই ঢল আছেই। আবার অনেকে বিভিন্ন গন্তব্য থেকে ভেঙে ভেঙে আসছেন ঢাকায়, কারণ এই যে যারা পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছেন তারা কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না। যারা বিভিন্ন বাহনে আসছেন, ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা বা রিক্সা, যাই বলি না কেন, মোটরসাইকেল, তারা কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। আর এখানে যারা ঢাকায় প্রবেশ করছেন তাদের ক্ষেত্রে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাস্ক পরার বিষয়ে একটু সচেতন করছেন শুধু, কিন্তু তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু তেমনটি আমরা দেখতে পাইনি। শুধু গাড়ির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, গাড়ি এবং মোটরসাইকেল। তবে মোটরসাইকেলের ক্ষেত্রে একটু কড়াকড়ি দেখছি যে একজনের অধিক, অর্থাৎ চালক ছাড়া যদি অন্যজন আরোহী থাকে মোটরসাইকেলে, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়াকড়িভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই যে দেখছেন গাবতলী থেকে যারা ঢাকার ভিতরে প্রবেশ করছেন, তারা বিভিন্ন গন্তব্যে যেতে ঢাকার ভেতরে বিভিন্ন চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। কিছুক্ষণ আগে কলেজ গেট এলাকার যে চেকপোস্ট, সেখানে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন কড়াকড়িভাবে জিজ্ঞাসাবাদ করছে তখন দীর্ঘ যানজটের তৈরি হয়ে গেছে। অর্থাৎ যখন কোনো চেকপোস্টে জিজ্ঞাসাবাদ হয় তখন প্রতিটি গাড়ি অন্তত 2 থেকে 3 মিনিট সময় লেগে যায় জিজ্ঞাসাবাদ করতে। আর যদি যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারে, সেক্ষেত্রে সেই গাড়ি আসলে 5 থেকে 6 মিনিট বা 10 মিনিটও লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে। যে কারণে পেছনে যেসব গাড়ি, জরুরি সেবার যেসব গাড়ি থাকে, সেগুলো কিন্তু যানজটে আটকা পড়ে যায়। এবং প্রাইভেট কার জিজ্ঞাসাবাদের কারণে অনেক
অ্যাম্বুলেন্সও কিন্তু এই যানজটে আটকা পড়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন এই যে সরকারের যে নির্দেশনা রয়েছে, অর্থাৎ এই কঠোর লকডাউন পালনে, 14 দিনের যে কঠোর লকডাউন এটি পালনে তারা তাদের যে নির্দেশনা সেই নির্দেশনা যথাযথভাবে পালনের চেষ্টা করছেন। তবে সকালের দিকে আমরা বরাবরই দেখে থাকি যে কড়াকড়ি থাকে, সেটি কিন্তু দুপুরের দিকে কিছুটা শিথিল হয়ে যায়। গাবতলীতে এবার আমরা খোঁজ দিতে চাই যাত্রাবাড়িতে রয়েছেন সহকর্মী তানভীর সুমন। তানভীর, যাত্রাবাড়িতে সাধারণ অফিসগামী মানুষের যাতায়াত সকাল থেকে আমরা অনেক বেশি দেখছিলাম। রাজধানীর এই প্রবেশদ্বার দিয়েও আসলে মানুষ কি আসছে এখনো, আর কি দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। প্রথমে একটু বলতে চাই যে আপনারা কিন্তু জানেন যে পূর্ব ঘোষণা দিয়ে সবচেয়ে কঠোর লকডাউনের কিন্তু অভিজ্ঞতা নিচ্ছে বাংলাদেশ, রাজধানী সহ বাংলাদেশ। তো সেই লকডাউনের দ্বিতীয় দিন শেষে আজ তৃতীয় দিনে এসে পৌঁছেছে। আমরা গত 2 দিন কিন্তু ঢাকা শহরের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু বলেছে যে এটি আসলে কঠোরতম লকডাউনই হচ্ছে। এর আগে কিন্তু আসলে এই ধরনের লকডাউন আসলে হয়নি, মানুষজনের যাতায়াত অনেক কম। আপনি নিশ্চয়ই দেখছেন যাত্রাবাড়ির অবস্থা। তো যাত্রাবাড়ির এই অবস্থা আসলে কতটা কঠোর লকডাউনের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন থেকে যায়। আমরা কিন্তু সকাল থেকে দেখছি যাত্রাবাড়িতে কিন্তু মানুষ একে একে প্রবেশ করছে। আমি যদি বলতে চাই যে আমি শুরুর দিন থেকে কিন্তু আমরা দেখছি রাজধানীর ভেতরে এই কঠোর লকডাউনের বাস্তবতা দেখা গেলেও রাজধানীর প্রবেশদ্বারগুলোতে কিন্তু এই কঠোর লকডাউনে অনেকটাই কিন্তু নাজুক পরিস্থিতি। আমরা গতকালও দেখেছি, তার আগের দিন পরিস্থিতি আরও খারাপ ছিল, কিন্তু আজকের পরিস্থিতিটা গতকালের চেয়ে অনেক বেশি নাজুক। কারণ আমরা দেখছি সকাল থেকে অনেক মানুষ আসলে রাজধানীতে প্রবেশ করছে এবং এই মানুষগুলো কেউ দেশের বাড়ি থেকে আসছে, কেউ তাদের অফিস আদালতে যাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এরা যেটা বলছে, আমরা এদের সাথে কথা বলে যেটা জানতে পারছি, এদের কেউ আসলে যেটা আমরা বলি যে যৌক্তিক কারণ হলে পুলিশ ছেড়ে দেয় কিংবা আইনশৃঙ্খলা বাহিনী যেতে দেয়, এদের সবার যৌক্তিক কারণ আছে। কারণ এরা বলছে যে এরা অফিসে যাচ্ছে, অফিসে না আসলে তাদের চাকরি থাকবে না। তো সংসারের চিন্তায়, নিজের জীবন জীবিকার চিন্তায় তাদেরকে অফিসে পৌঁছাতে হবে। আজকে জানেন যে প্রথম কর্মদিবস রবিবার, সেই রোববার হিসাবে আমরা কিন্তু এর আগের লকডাউনটাই দেখেছিলাম। এই প্রথম কর্মদিবস যখন ছিল 4 দিন, আমরা প্রথম 4 দিন দেখেছিলাম খুবই কড়াকড়িভাবে লকডাউন হয়েছিল এবং পঞ্চম দিনে গিয়ে কিন্তু লকডাউনটা আসলে লকডাউনের সার্বিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছিল। কারণ ব্যাংক সহ যে আর্থিক প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো খুলে দিয়েছে। এবারও কিন্তু অনেকটা সেরকম মনে হচ্ছে, যদিও এখন সকাল বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতি আসলে অনেকটা বোঝা যাবে। কারণ এখন অনেকটা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই এলাকাগুলোতে নাই। কারণ সকাল আমরা জানি যে কিছুক্ষণ পরে 11টা এখানে একটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে র্যাবের পক্ষ থেকে। তো তারা আসলে অবস্থার পরিবর্তন হবে এমনটা কিন্তু আমরা আশা করছি। তবে সার্বিকভাবে বলতে চাই যে এই ভ্রাম্যমাণ আদালতের যে অভিযান পরিচালনা, আমরা জানি যে গতকালও ডিএমপির পক্ষ থেকে কিন্তু 383 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 95,000 টাকা জরিমানা করা হয়েছে। এর আগের বার লকডাউনেও কিন্তু অনেক 37 লাখ টাকার মতো জরিমানা করা হয়েছিল। তো জরিমানা কিংবা গ্রেপ্তার কতটা কি করতে পারে, মানুষের সচেতনতা ছাড়া কিন্তু আসলে কঠোর লকডাউন বাস্তবায়ন সম্ভব না, সেটি হয়তো আরেকবার প্রমাণিত হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি থেকে লকডাউনের সর্বশেষ। লকডাউন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন যাত্রাবাড়ি থেকে তানভীর সুমন। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম সহ 5 জেলায় 49 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রাজশাহীতে 14, বরিশালে 15, চট্টগ্রামে 11 জন, চুয়াডাঙ্গায় 6 জন এবং কিশোরগঞ্জে মারা গেছেন 3 জন। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে 11 জনের মৃত্যু হয়েছে। মহানগরীতে 4 জন এবং বাকি 7 জন মারা যান বিভিন্ন উপজেলার হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে। নতুন করে জেলায় করোনা আক্রান্ত 801 জন। চুয়াডাঙ্গায় গেল 24 ঘন্টায় মারা যাওয়া 6 জনের মধ্যে 1 জন করোনা শনাক্ত, আর 5 জনই মারা গেছেন উপসর্গ নিয়ে। জেলায় 332 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 69 জনের, আর এ পর্যন্ত মোট মৃত্যু 167 জন। কিশোরগঞ্জের করোনা আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। নিহতরা সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 24 ঘন্টায় 220 জনের নমুনা পরীক্ষায় 63 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 136 জনের। করোনা সংক্রমণের 1 বছরের নমুনা পরীক্ষার সুবিধা বাড়েনি বেশিরভাগ জেলায়। উপসর্গ থাকলেও নমুনা দিয়ে করোনা শনাক্তে এখনো অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে 5 থেকে 7 দিন। আরটিপিসিআর সংকট ও লোকবলের অভাবকে বিলম্বের কারণ বলছে কর্তৃপক্ষ। করোনার ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে জেলা উপজেলা থেকে গ্রাম পর্যায়েও। বেশিরভাগ জেলায় করোনা উপসর্গ নিয়ে আসা মানুষ নমুনা পরীক্ষা করাতে এসে পড়ছেন ভোগান্তিতে।
করোনা স্যাম্পল দিছি, বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার গেলো, শুক্রবার গেলো, শনিবার আসলাম, বলতেছে শনিবার আসে নাই, আরো পরে দিবে বললো, গতকালকে আসতে পারে, গ্যারান্টি দেয় না এখনো। গত 17/7/2021 তারিখে স্যাম্পল দিয়েছিলাম, আজকে বুঝ করে পাই ইনভ্যালিড আসছে, তাই আজকে আবার স্যাম্পল দিতে আসছে, যা মনে করি হয়রানির শিকার হচ্ছে। 16 তারিখ রাত্রে রেজাল্ট আসে, প্রায় 9 দিন। আর এই 9 দিন আমার উপরে খুব ঝড় গেছে। আমি সামাজিকভাবে প্রতিপন্ন, আমার ফ্যামিলি কেউ বাড়ি থেকে বেরোতে পারে না। যেসব জেলায় আরটিপিসিআর মেশিন নেই সেসব জেলার ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে 5 থেকে 7 দিন। তবে শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। যেহেতু আমাদের এখানে পিসিআর ল্যাব নাই, আমরা পিসিআর টেস্টটা করাই হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। যেহেতু বিশ্ববিদ্যালয় একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, তাদেরও সুযোগ সুবিধার ব্যাপার আছে, সেই কারণে কোনো দিন হয়তো আমরা রিপোর্টটা তাৎক্ষণিক পাই না। সিলেট থেকে রিপোর্টগুলো আমাদের 4 দিন থেকে 5 দিন সময় লেগে যাচ্ছে। আমাদের প্রক্রিয়াধীন এই পিসিআর ল্যাবরেটরিটুকু চালু হলে রোগীরা অনেক সাহায্য এবং সহযোগিতা পাবে। সব জেলায় নেই আরটিপিসিআর, আবার নমুনা দিতে আসা মানুষের চাপ বাড়লেই ভোগান্তিতে পড়তে হয় বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। 2-4 দিন পরই 1000 করে স্যাম্পল ঢাকায় পাঠাচ্ছি, এবং এই স্যাম্পল রিপোর্ট আসতে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। সেই জন্যে আমাদের রিপোর্টিংটা আরেকটু ইমপ্রুভ করার জন্য আমাদের পিসিআর সক্ষমতা বাড়ানো উচিত। 2টো পিসিআর মেশিন হলে সক্ষমতা অনেকখানি বৃদ্ধি পাবে। করোনার উপসর্গ থাকা লোকজনের বাইরে অবাধে ঘোরাফেরায় সংক্রমণ বাড়ার আশঙ্কায় জনস্বাস্থ্যবিদরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে এ পর্যায়ে বরিশাল এবং রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছে সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে করোনার মৃত্যুর হার কেমন, আর করোনা পরীক্ষায় সাধারণ মানুষের আগ্রহ কেমন, আর সংক্রমণ রোধে মানুষ এখন কতটা সচেতন? দেখুন, শেষ দিয়ে আমি শুরু। সংক্রমণ রোধে মানুষ কতটা সচেতন, আমি এখন দাঁড়িয়ে আছি একটি করোনা প্রোন এরিয়া বরিশাল পোর্ট রোডে, এবং দাঁড়িয়েছি কঠোর লকডাউনের মধ্যে। একটু দেখুন যে আমার করোনা কিন্তু এই এলাকাটি প্রথম থেকে রেড এলাকা নামে পরিচিত, কিন্তু একটুকু অর্থাৎ এতটুকুও সেই ভাব বা সেই সতর্কতা এখানকার মানুষের মধ্যে নেই। এই দৃশ্য কিন্তু বরিশালের প্রত্যেকটি এলাকার। তো এখন এই অবস্থার মধ্যে যখন করোনা বিষয়ে হিসেব বিকাশ করতে আমরা যাই, তখন দেখি যে বরিশালের করোনায় মৃত্যু, উপসর্গে মৃত্যু সবগুলোই দিন দিন বাড়ছে। আপনি জানেন যে আজকে বরিশালে যদি করোনা যতটুকু পরীক্ষা করা গেছে, পরীক্ষার লাইন তো বিস্তর লম্বা, তার মধ্যে 157 জনের পরীক্ষা করা গেছে, তার মধ্যে 96 জন করোনা আক্রান্ত, এইটুকু পাওয়া কথা। এটা নেমে গিয়েছিল প্রায় 6, 7, 8-এ নেমে গিয়েছিল, সেখান থেকে এখন 63, কখনো কখনো তা 70 অতিক্রম করছে। কিন্তু ভাবলেশহীন অবস্থা মানুষের মধ্যে। সচেতনতা কিভাবে, একটা মাস্ক পরে আছেন, মাস্কের সেটার কার্যকারিতা কতটুকু তা নিয়েও প্রশ্ন রয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে মানুষ করোনা টেস্ট করাতে এখন যাচ্ছে। আর যেটি হচ্ছে যে সংক্রমণ মৃত্যু ভয়াবহ হলেও, আতঙ্ক বাড়লেও, যে কথাটি আমরা বলি যে ভয়টা কমে গেছে আর কি। সংক্রমণ বেড়ে গেছে, ভয় কমে গেছে। ভয় কমে যাওয়ায় এখন কিন্তু আমরা কতগুলো জিনিস দেখছি যে করোনায় যারা মারা যাচ্ছে তাদের নামাজের যারা দেয়ও কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, সেখানেও ঢল নামছে। সর্বোপরি যে অবস্থাটা সেটি হচ্ছে যে চিহ্নিত করার যে ক্ষেত্রগুলো সেটি খুব সীমিত। কারো পক্ষে মেডিকেলে পিসিআর ল্যাবে গিয়ে দিনে দিনে রেজাল্ট আনা, অথবা 2 দিনের রেজাল্ট আনা, 3 দিনের রেজাল্ট, এটা কিন্তু টাফ। মারা যাচ্ছে, উপসর্গে দেখানো হচ্ছে। উপসর্গের আমরা একটা হিসাব দিয়ে দেখেছি, 85 থেকে 88 অর্থাৎ 88% উপসর্গে যারা মারা যাচ্ছে তারা করোনা আক্রান্ত নয়। সেক্ষেত্রে এখন প্রশ্ন দেখা যাচ্ছে যে উপসর্গে সব রোগীকে কেন করোনা ওয়ার্ডে পাঠানো হচ্ছে। ডেডিকেটেড হাসপাতাল চালু করা, করোনা ডেডিকেটেড ঘোষণা দেওয়ার পর সেখানে আর সাধারণ রোগীদের অ্যালাউ করা হচ্ছে না। সবকিছু মিলিয়ে করোনা কিন্তু এই বরিশাল মহানগরীর এমন কোনো ঘর নেই যেই ঘরে একবার নক করেনি। সম্ভবত অবস্থাটি এরকম,
কিন্তু সেই পরিমাণ সচেতনতা এখনো বাড়েনি। লকডাউনের প্রথম দিন বলেছিলাম জানছিলাম। এখন আমরা রাজশাহীতে যেতে চাই। রাজশাহীতে রয়েছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে করোনার সংক্রমণ আর হাসপাতালে রোগীর ভর্তি আর মৃত্যুর হার কেমন দেখছেন, আর সেখানে আসলে সংক্রমণ রোধে চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? রাজশাহীতে কিন্তু করোনা সংক্রমণের এখনো ঊর্ধ্বগতির। সেটা আমরা যদি বলি যে রাজশাহীতে প্রতিদিনই যে নমুনা পরীক্ষা হচ্ছে দুটি পিসিআর ল্যাবে, সেইখানে নমুনা পরীক্ষায় শনাক্ত বিবেচনার হার কিন্তু আজকে গত ২৪ ঘন্টায় ৪৫%। সেক্ষেত্রে ২৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ১২৮টি কিন্তু সেখানে পজিটিভ এসেছে। তো এই যে করোনা সংক্রমণের হার, সেইটি কিন্তু এখনও রোধ করা সম্ভব হচ্ছে না। আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলছে যে রাজশাহীতে করোনা সংক্রমণ হার এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। মূলত চূড়ান্ত পৌঁছানোর পরেই সংক্রমণ হার কমে আসে। তো এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, এর মধ্যেই কিন্তু আমরা দেখছি যে প্রতিদিনই করোনা সংক্রমণের হার বাড়ছে, রোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে। আজকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় যে ১৪ জন মারা গেছে, তার মধ্যে ৮ জনই রাজশাহীর। তো এই মৃত্যুর সংখ্যা কিন্তু কমছে না, এবং এই মৃত্যুগুলো কিন্তু বেশিরভাগই উপসর্গ নিয়ে। করোনা আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর সংখ্যা খুবই কম, এবং এই উপসর্গ নিয়ে মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা বলছে যারা মারা যাচ্ছে বেশিরভাগই প্রান্তিক পর্যায়ের বা উপজেলা পর্যায়ে, তাদের মধ্যে করোনা নিয়ে যে সচেতনতা বোধ সেইটি একেবারেই নেই। কেননা উপজেলা পর্যায়ে যখন কারো করোনার উপসর্গ জ্বর সর্দি হচ্ছে, সেই সময় তারা প্রাথমিক চিকিৎসা নিয়েই কিন্তু তারা ঘরে থাকছেন বা বাড়িতে বা অবাধে বিচরণ তারা ঘুরে বেড়াচ্ছেন। যখন তাদের করোনার লক্ষণটি প্রকাশ পাচ্ছে এবং তখন তাদের যখন অক্সিজেন স্যাচুরেশন ৮১ থেকে তার নিচে নেমে যাচ্ছে, তখন তারা হাসপাতালে আসছে। সেক্ষেত্রে চিকিৎসকরা চেষ্টা করে তাদের বাঁচানো সম্ভব হচ্ছে না। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে মানুষের মধ্যে করোনার যে ভয়াবহ যে দিকটি, সেইটি সম্পর্কে সচেতন করতে তারা সব ধরনের চেষ্টা চালাচ্ছে, মাইকিং চালাচ্ছে, মসজিদগুলোর মাধ্যমে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে, মানুষকে সচেতন করার চেষ্টা করছে। তবে সেক্ষেত্রে আমরা সেই ধরনের কোনো সচেতনতা বোধ দেখছি না, যার কারণে রাজশাহীতে কিন্তু মৃত্যুর সংখ্যাটা একেবারে বেড়েই চলছে। আর যে কঠোর লকডাউন চলছে, তাই সেইটার অবস্থা যদি বলি যে গত কয়েকদিন তুলনায়, যেহেতু আজকে থেকে আর্থিক প্রতিষ্ঠান খোলা শুরু হয়েছে, গত কয়েকদিন তুলনায় আজকে রাজশাহীতে অনেক মানুষ রাস্তায় বেরিয়েছে, পাশাপাশি গণপরিবহন আছে, এবং এই গণপরিবহনগুলোতে একেবারেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। হাসান জানাচ্ছিলেন করোনা পরিস্থিতির খবর রাজশাহী থেকে। দেখছেন বিরতিহীন সংবাদ, সংবাদে আরো থাকছে। ৪ বছরের নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ শেষ করতে পারেনি এনসিটিবি। আগামী শিক্ষাবর্ষ পরিবর্তন নিয়ে সংশয়। এখনো জমেনি যশোরের রাজারহাটে চামড়ার বাজার। প্রথম হাটে বেচা কেনা লক্ষ্যমাত্রার অর্ধেক। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ২৫০ পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর পাঠালেন যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী ৫ চিকিৎসক। শনিবার রাত ৮:৩০টার দিকে ভেন্টিলেটরগুলো পৌঁছায় শাহজালাল বিমানবন্দরে। আইসিইউ সুবিধা নেই এমন জেলা উপজেলায় এসব পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ABM আব্দুল্লাহ। করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী ৫ চিকিৎসকের পাঠানো ২৫০ পোর্টেবল আইসিইউ ভেন্টিলেটর দেশে পৌঁছায় রাত ৮:৩০টার দিকে। বিমানবন্দর থেকে তা গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ABM আব্দুল্লাহ। এ সময় ডাক্তার আব্দুল্লাহ জানান, ঢাকার বাইরে আইসিইউ সুবিধা নেই এমন জেলা উপজেলায় পাঠানো হবে এসব ভেন্টিলেটর। সরকারিভাবেও তা কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তো এগুলো অত্যন্ত সুন্দর, একটা পোর্টেবল। এটা কিন্তু ইচ্ছা করলে আপনি অ্যাম্বুলেন্সে রাখা যাবে, গ্রামে গঞ্জে নেওয়া যাবে, উপজেলায় নেওয়া যাবে, জেলাতেও কার্যকরী হবে। আইসিইউ যে কাজগুলো দেওয়া হয়, লাইফ সাপোর্ট দেওয়া হয়, এই মেশিনে কিন্তু এই লাইফ সাপোর্টটা দেওয়া যাবে, রোগীকে কিন্তু বাঁচানো যাবে। শুধু তাই না, এটা কিন্তু শুধু করোনা রোগীর জন্য না, করোনা ছাড়া অন্য যে কোনো মুমূর্ষু রোগীর বেলায় এটা কিন্তু কাজ করবে। এসব ভেন্টিলেটর পাওয়ায় তৃণমূলে স্বাস্থ্যসেবা দ্রুত পৌঁছে দিতে সুবিধা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তো ৪-৫ দিন সার্বক্ষণিকভাবে যোগাযোগ করে ঈদের মধ্যেও যাতে দ্রুততম সময়ে আমরা এটা পেতে পারি সেই ব্যাপারে সাহায্য করেছেন। তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি দ্রুত আমরা এটা ইনস্টল করে আমাদের সেবাটা পৌঁছে দিতে পারবো। করোনা আক্রান্তদের চিকিৎসায় এসব পোর্টেবল ভেন্টিলেটর পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিয়া আহমেদ সাজেদ, মাসুদুল হাসান, চৌধুরী হাফিজ হাসান, মাহমুদুজ্জামান বাপ্পি ও কানাডার প্রবাসী আরিফুর রহমান। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোদী সরকারের দেয়া ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে দেশে পৌঁছেছে ভারতের এক্সপ্রেস ট্রেন।
শনিবার রাত 10:45 দিকে বেনাপোলে আসে ট্রেনটি। এই প্রথম বিশেষায়িত ট্রেনে দেশের বাইরে অক্সিজেন পাঠালো দিল্লি। করোনার প্রকোপ বাড়ায় অক্সিজেনের চাহিদা যখন তুঙ্গে, তখন প্রতিবেশী দেশ ভারত থেকে এক্সপ্রেস ট্রেনে দেশে এলো 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন। 2021 সালের 24 এপ্রিল ভারতে বিশেষ এই ট্রেন পরিষেবা চালুর পর প্রতিবেশী দেশ হিসেবে প্রথম অক্সিজেন পেল বাংলাদেশ, আর এর আমদানিকারক লিন্ডে বাংলাদেশ। ঢাকা দিল্লির গুরুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এলো জীবন রক্ষাকারী অক্সিজেন। সংকটের সময় তা পেয়ে খুশি ব্যবসায়ীরা। বাই রোডে না, বর্তমান এখন এই বাই ট্রেনেও রেলওয়ের মাধ্যমে আমরা ইন্ডিয়া থেকে অক্সিজেন পাচ্ছি। এই যে বন্ধুত্ব স্বাক্ষর রেখেছে, এর জন্য আমরা অনেক খুশি। করোনা মোকাবেলায় দেশের হাসপাতালগুলোতে যত দ্রুত সম্ভব এই অক্সিজেন দেওয়া হবে বলে জানানো হয়েছে। ট্রেনটি আমরা পেয়ে আমরা কার্গো শাখাতে ম্যানিফেস্ট রিসিভ করে বেনাপোল বন্দর থেকে ছাড় করিয়ে ঢাকায় দিতে পারছি। এর জন্য আমরা ভীষণ খুশি। মাত্র 12 ঘন্টা পর 10 কন্টেনার বোঝাই 200 মেট্রিক টন অক্সিজেন গ্যাস নিয়ে বেনাপোল স্টেশনে পৌঁছালো। এখানে কাস্টমের আনুষ্ঠানিকতা শেষ করে আমরা বঙ্গবন্ধু সেতু পশ্চিমে উদ্দেশ্যে ছেড়ে দেব। ভারতের ঝাড়খণ্ডের টাটানগর থেকে সকালে 10টি কন্টেইনার নিয়ে ছেড়ে আসে এই অক্সিজেন এক্সপ্রেস ট্রেন। রোববার কন্টেইনারগুলো খালাস করা হবে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর পশ্চিম প্রান্তে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নানা উৎস থেকে আরও 21 কোটি টিকার প্রতিশ্রুতি পেয়েছে সরকার। তা দিয়ে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা যাবে। অক্সিজেন সংকট ও হাসপাতালে শয্যা বৃদ্ধি নিয়ে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আক্রান্ত 90% রোগী ভ্যাকসিন নেননি। করোনা সংক্রমণ অনেকটাই কমে গিয়েছিল, তখনকার তুলনায় বর্তমানে সংক্রমণ বেড়েছে 6 গুণ আর মৃত্যু বেড়েছে 10 গুণ। শয্যার চাহিদাও বেড়েছে 10%। এই পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 21 কোটি ভ্যাকসিনের আমরা ব্যবস্থা করেছি এবং সেই ভ্যাকসিন গুলো দিলে পরে আমাদের 80% লোক কভার হয়ে যাবে। যতটুকু সম্ভব ম্যাক্সিমাম আপনারা বেড বাড়াবেন, সামনে আরো হয়তো প্রয়োজন হতে পারে। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে দেশে এসেছে অক্সফোর্ডে 2,45,200 ডোজ করোনা টিকা। এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকারা। শাহজালাল বিমানবন্দরে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই টিকা হস্তান্তর করেন। বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এই টিকা পাঠালো জাপান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোসিমিৎসু মোতেগি 15টি দেশের জন্য 1,10,00,000 অক্সফোর্ডের টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দেন। এর মধ্য থেকে বাংলাদেশে কয়েক ধাপে আরও প্রায় 28 লাখ টিকা পাঠাবে তারা। ঢাকায় গত 24 ঘন্টায় 2 বছরের মধ্যে সবচেয়ে বেশি 104 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরই মধ্যে ভেঙেছে গত বছরের রেকর্ড। এবার 7 মাসে শনাক্ত 1,500-এর বেশি। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 419 জন, মৃত্যু হয়েছে 3 জনের। ডেঙ্গু করোনা একসঙ্গে হওয়ায় আইসিইউ লাগছে অনেকের। রাজধানীর মতিঝিলের বাসিন্দা তোফাজ্জল হোসেন, তার স্ত্রী ছেলে আক্রান্ত ডেঙ্গুতে। 3 হাসপাতাল ঘুরে স্ত্রীর জন্য জায়গা পেয়েছেন একটি বেসরকারি হাসপাতালে, ছেলে ভর্তি আরেকটিতে। দুইজনেই ডেঙ্গুতে আক্রান্ত, ছেলে অন্যখানে চিকিৎসা চলতেছে, বউকে এখানে হাসপাতালে ভর্তি করাইছি এবং আরও 2 জন আছি, আমি আমার মেয়ে, আমরাও আশঙ্কার মধ্যে আছি। হাসপাতাল ঘুরে দেখা গেছে মুগদা, বাসাবো, খিলগাঁও, মতিঝিল, গ্যান্ডারিয়া থেকে ডেঙ্গু রোগী এসেছেন বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আক্রান্তদের প্রায় 70 ভাগই দক্ষিণ ঢাকার বাসিন্দা। আশেপাশে মাঝে মধ্যে দেয়, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের ওই গলিটায় দেয় না এবং গলিটার মধ্যে কিছু পানি টানি সবসময় জলাবদ্ধতা থাকে। মুগদা, মান্ডা এবং মানিকনগর ওখানকার প্রতিটা মহল্লাতেই মিনিমাম হিউজ পরিমাণ রোগী আক্রান্ত হচ্ছে। এদিকে অন্যবারের চেয়ে এবার ডেঙ্গু রোগীর জটিলতা দেখা দিচ্ছে বেশি। দ্রুত কমে যাচ্ছে প্লাটিলেট, ফুসফুসে জমছে পানি। ডেঙ্গু করোনা একসঙ্গেও আক্রান্ত হচ্ছেন অনেকে, তাদের লাগছে আইসিইউ। প্লাজমা লিকেজ হচ্ছে, যার জন্য পেশেন্ট শকে চলে যাচ্ছে, বিপি ফল করে যাচ্ছে। ডেঙ্গুতে যেটা মেইনলি আমরা ফ্লুইড মেনটেন করব, আর সঙ্গে ডেঙ্গুতে যেহেতু ব্লিডিং একটা টেন্ডেন্সি থাকে, তা ওইটাকে আমরা কমানোর জন্য আমরা ব্যবস্থা নিব।
কিন্তু কোভিডে অনেক সময় দেখা যায় রক্ত জমাট বাঁধার সমস্যাটা থাকে, সেক্ষেত্রে যে আমরা মেডিসিনটা দিচ্ছি কার্ডিনেক্স বলি বা যেটাই বলি আমরা দিচ্ছি না কেন, ওইটা আবার ডেঙ্গু পেশেন্টের জন্য হার্মফুল হয়ে যাবে। জুনে ডেঙ্গু রোগী ছিল 272, আর জুলাইয়ের 24 দিনে সে সংখ্যা বেড়ে হয়েছে 1202 জন। গত বছর মোট আক্রান্ত ছিল 1405 জন। এর বিপরীতে এবছরের জুলাই পর্যন্ত রোগী 1500-এর বেশি। এ পরিস্থিতিকে আশঙ্কাজনক বলছেন বিশেষজ্ঞরা। মানুষ এখন দেশের বাড়িতে গিয়েছে, ডেঙ্গু রোগী এখন 64টা ডিস্ট্রিক্টেই ছড়াবে। এখন বন্ধ থাকা অফিস আদালত বিভিন্ন ভবনে এডিস মশা নিয়ন্ত্রণের জরুরি পদক্ষেপ না নিলে এডিস মশা আরও বেড়ে যাবে এবং আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী আরও অনেক বেশি হবে। এদিকে ডেঙ্গু রোগী বাড়লেও মশা মারতে জোরালো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না 2 সিটি কর্পোরেশনে। সচেতনতার অভাব আছে নগরবাসীরও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ সঞ্চালন লাইনের সরকারি হাই ভোল্টেজ তার বিক্রি হচ্ছে মিটফোর্ডের দোকানপাটে। পিডিবি পল্লী বিদ্যুতের ভান্ডার থেকে এসব কম দামে কিনে বিক্রি করছে একটি চক্র। পরে অ্যালুমিনিয়াম কারখানায় তার থেকে তৈরি হচ্ছে হাঁড়ি পাতিল। সম্প্রতি 5 টন তারসহ 4 জনকে গ্রেপ্তারের পর এসব জানিয়েছে ডিবি। বিদ্যুৎ সঞ্চালনে লাগে হাই ভোল্টেজ অ্যালুমিনিয়াম তার, আর এ তার থাকার কথা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি ও পল্লী বিদ্যুতের মতো সরকারি প্রতিষ্ঠানের হেফাজতে। তবে সম্প্রতি এসব ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে অভিযানে নামেন গোয়েন্দারা। পরে পুরান ঢাকার মিটফোর্ডে মা এন্টারপ্রাইজ থেকে উদ্ধার হয় পিডিবি পল্লী বিদ্যুতের 5 টন উচ্চ ক্ষমতা সম্পন্ন তার। আটক করা হয় 4 জনকে। গোয়েন্দারা বলছেন, দেশের নানা জায়গার পিডিবি পল্লী বিদ্যুতের ভান্ডার থেকে 140 টাকা কেজিতে এ তার কেনে দালাল চক্র। কেনা হয় বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি করা তারও। পরে এসব 160 টাকা দরে বিক্রি করা হয় মিটফোর্ডের নানা দোকানে, আর ব্যবসায়ীরা সেসব 200 টাকা কেজিতে বিক্রি করে শ্যামপুরের অ্যালুমিনিয়ামের কারখানাগুলোতে। সেখানে তার গলিয়ে তৈরি হয় হাঁড়ি পাতিল। সরকারি স্টেক হোল্ডাররা এগুলো তৈরি করছে এবং তারা যারা এগুলো স্থাপনের দায়িত্বে আছে তাদের জন্য বিরাট রকম একটা ক্ষতির বিষয় এখানে আছে। দেখা যাবে যে বিভিন্ন জায়গা থেকে তার চুরি হচ্ছে, সেখানের বৈদ্যুতিক সংযোগ নষ্ট হচ্ছে, সেই সংযোগ আবার ফিরে আসতে অনেক দিন সময় লাগছে। পুরোটাই আসলে জনগণের ভোগান্তির কারণ হচ্ছে। এই চুরিতে সরকারি সংস্থার কিছু স্টোর কিপারের যোগসাজশ পেয়েছে গোয়েন্দা পুলিশ। জড়িত সরকারি কর্মচারী, মিটফোর্ডের দোকান মালিক ও অ্যালুমিনিয়াম কারখানার লোকজনও। সরকারি তারগুলিকে সংরক্ষণ করা দরকার, কারণ এগুলি অত্যন্ত দামি এবং এগুলি সংশ্লিষ্ট দপ্তরগুলি যদি এটি নিয়ে তাদের ইনভেন্টরি ঠিকমতো রাখে তাহলে আমাদের এই তারগুলি হয়তো এইভাবে বেআইনিভাবে বাইরে বের হবে না এবং বিক্রি হবে না। সরকারি তার চুরি ঠেকাতে মিটফোর্ড ও শ্যামপুরের 50টি দোকান ও কারখানাকে নজরদারিতে রেখেছে গোয়েন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 বছরের নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। আগামী শিক্ষাবর্ষে পরিবর্তন হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এখন পর্যন্ত শুধুমাত্র 100টি স্কুলের প্রথম এবং 6ষ্ঠ শ্রেণীতে পাইলট প্রজেক্ট আকারে নতুন শিক্ষাক্রম দেওয়ার পরিকল্পনা করছে বোর্ড। শিক্ষাক্রমে সবশেষ পরিবর্তন আসে 2013 সালে। এরপর 2017 সালে নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। 5 বছর পরপর শিক্ষাক্রম পরিবর্তনের নিয়ম থাকলেও 8 বছরেও দেয়া সম্ভব হয়নি নতুন শিক্ষাক্রম। চলতি বছর নতুন শিক্ষাক্রমে বই দেওয়ার কথা থাকলেও তা পারেনি বোর্ড। আগামী শিক্ষাবর্ষে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়েও আসছে না পরিবর্তন। আন্ত মন্ত্রণালয়ের সভা এটা সিদ্ধান্ত দিয়েছেন যে ক্লাস 1 আপনার পাইলটিং হবে 100টা স্কুলে এবং মাধ্যমিকে 6 পাইলটিং হবে 100টা স্কুলে, মাদ্রাসা এবং কারিগরি সহ। একের পর এক নতুন শিক্ষাক্রমের তারিখ পেছানোর কারণে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য গ্রুপ তুলে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এনসিটিবির দাবি, করোনার কারণেই বারবার পিছিয়ে যাচ্ছে কাজ। কারিকুলাম ফ্রেমওয়ার্ক এবং কারিকুলামের কাজ আপনার ফাইন টিউনিংয়ের কাজ চলছে, এটা অর্থাৎ যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে সংশোধনের কাজ চলছে এবং এটা এই মাসের ভিতরেই অনুমোদন করার জন্য মন্ত্রণালয়গুলোতে প্রেরণ করা হবে এবং বাকি কাজগুলো আমাদের চলমান আছে।
শিক্ষা গবেষকরা বলছেন সব দেশেই শিক্ষাক্রম পরিবর্তন পরিমার্জন নিয়মিত কাজ, দেশেও এই কাজটি নিয়মিত করার পরামর্শ তাদের। আমাদের শিক্ষা কিভাবে সামনে এগোবে তার অনেকখানি নির্ভর করে শিক্ষাক্রমের উপরে। সেই শিক্ষাক্রমটি যত শীঘ্র পরিমার্জিত হয়ে সর্বত্র এটি বাস্তবায়িত হবে, আমরা সেটাই প্রত্যাশা করি। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের বইয়ের চাপ অনেকটাই কমবে, একই সাথে সাধারণ শিক্ষাক্রমে যুক্ত হবে কারিগরি বিষয়ও। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদ আরও থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সিরিজ নির্ধারণী ম্যাচ আজ, চোটে অনিশ্চয়তায় লিটন। এবং টোকিও অলিম্পিকে আজ 10 মিটার এয়ার রাইফেলের অগ্নি পরীক্ষায় আব্দুল্লাহ হেল বাকি ওসাকা শুটিং রেঞ্জে লড়বেন সকাল 10টায়। নির্ধারিত রুট পাল্টে ভুল পথে চলার কারণে পদ্মা সেতুর সঙ্গে ফেরির ধাক্কা, এমনটাই মনে করেন বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী। অটো ব্রেকার অচল ছিল, ফেরি চালকের দাবিও নাকচ করে দিয়েছেন তিনি। আর এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কমিটি গঠন করছে নৌ পরিবহন মন্ত্রণালয়। শুক্রবার সকাল 9:30টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে ফেরি শাহজালাল পদ্মা সেতুর 17 নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে উঠে যায় পিলারের পলেস্তারা। দুর্ঘটনার পরের দিন ঘটনাস্থলে নৌ পরিবহন সচিব সহ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মনে করেন নিয়ম না মেনে ফেরি চালানোর কারণে বারবার ধাক্কা লাগছে পিলারে। এসওপিটা তারা ফলো করছে কি না, এবং না যদি ফলো না করে থাকে তাহলে কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রমটা হচ্ছে বা ডেভিয়েশনগুলো হচ্ছে, এগুলো চিহ্নিত করার জন্য আমরা মন্ত্রণালয় থেকে একটা কমিটি করে দিব, যাতে করে এখানে ব্যবস্থাপনাগত উন্নতি হয় এবং এই ধরনের দুর্ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়। দুর্ঘটনার পরই গণমাধ্যমের কাছে ফেরি মাস্টার আব্দুর রহমান দাবি করেন অটো ব্রেকার অচল হয়েই পিলারে ধাক্কা লাগে। মাস্টার এমন বক্তব্য নাকচ করে দিয়েছে বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী। ইলেকট্রিক ফল্ট করে ওই আপনার ব্রেকার পড়ে গেছে। এখন যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়, এটা অসতর্কতা ছাড়া কিছুই না। তো ওই সময় হয়তো সে অন্য মনস্ক ছিল, অথবা অনেক সময় কেউ মদ্যপান করার কারো অভ্যাস থাকে, সেটাও থাকতে পারে, এটা জানা নাই। সে অসতর্কতায় ছিল বলে তার ফেরি পিলারে লাগছে, তার তো ওখানে যাওয়ার কথা না। ফেরি চলার অনুমোদিত রুট 8 থেকে 12 নম্বর পিলার এলাকা দিয়ে, তবে সে রুটে না গিয়ে কেন 17 নম্বর পিলার এলাকা দিয়ে চলল সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে। পদ্মা সেতুর পিলার সুরক্ষায় তীব্র স্রোত এড়িয়ে নদীর অপেক্ষাকৃত মন্থর এলাকা দিয়ে চলাচলের পাশাপাশি ফেরিতে পর্যাপ্ত টায়ার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে পজিশনটা দিয়ে আপনি আসতে প্রচণ্ড স্রোতের কারণে সমস্যা হইতেছে, কোন কোন পিলারের মানে স্প্যান দিয়া স্রোত কম সেটাকে ফাইন্ড আউট করা এবং তাদের নির্দেশনা দেওয়া। পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনায় রোডো ফেরি শাহজালালের মাস্টার আব্দুর রহমান সহ 4 জনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিমুলিয়া, মুন্সিগঞ্জ। করোনার কারণে ব্যবসায় বন্ধ রেখেছেন 41% নারী উদ্যোক্তা, বলছেন গবেষকরা। অর্থ ও ক্রেতা সংকটে ব্যবসা বন্ধ হওয়ায় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে নারী সদস্যদের উপর নির্ভরশীল পরিবারগুলো। তাই মহামারী পরিস্থিতি মোকাবেলায় নারী উদ্যোক্তাদের জন্য কর অব্যাহতি সহ ঋণ প্রাপ্তি সহজ করার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। 2 সন্তানের জননী রুনা লায়লা তার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। একটি বুটিকের দোকান চালাতেন তিনি। তবে করোনা পরিস্থিতিতে ক্রেতা সংকটে শোরুমের ভাড়া উঠছিল না। বাধ্য হয়ে ব্যবসা বন্ধ করার পর পরিবার নিয়ে কঠিন সংকটে পড়েছেন তিনি। আমার একটা দোকান ছিল, সবকিছুই বন্ধ বিজনেস। তো ব্যাংক থেকে যদি লোন পেতাম তাহলে হয়তোবা আমি ওভারকাম করতে পারতাম। করোনাকালে একই ধরনের সমস্যায় আছেন আরেক নারী উদ্যোক্তা আঞ্জারা। ব্যবসার জন্য ঋণ পাওয়া নিয়ে ব্যাংকগুলোর বিরুদ্ধে নানান অভিযোগ তার। ব্যাংক থেকে বলতেছে এই কাগজ লাগবে, ওই কাগজ লাগবে, ব্যাংক স্টেটমেন্ট অনেক বেশি ভারী দেখাইতে হবে, তবেই তারা দিতে পারবে। বিশ্লেষকরা বলছেন করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের 6 লাখ ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তা। ব্যবসা বন্ধ করেছেন 41%, আর 7% সীমিত করেছেন তাদের ব্যবসা। এছাড়া সরকারের প্রণোদনার বিষয়ে জানেন না 60% নারী উদ্যোক্তা। এর ফলে তাদের বড় অংশের কাছেই পৌঁছায়নি করোনার প্রণোদনা। নারী উদ্যোক্তাদেরকে ঋণ সহায়তার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ধরনের যে রাজস্ব সুবিধা সেগুলো দেওয়া যায় কিনা,
সরকার ঘোষিত বিভিন্ন ট্যাক্স যেগুলো রয়েছে বাৎসরিক ভিত্তিতে দেওয়ার, সেগুলো থেকে তাদেরকে 1 বছর অব্যাহতি দেওয়া। ঋণের অর্থ তখনই পৌঁছাবে যখন এটা খুব সহজভাবে দেওয়া হবে, এবং এটা যদি নারীরা সেই সহজে যদি আবেদনটা করতে পারে, এবং এই ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে ছাড়াও যদি এনজিওদের ব্যবহার করে এই ঋণটি দেয়া হয়, তাহলে কিন্তু অনেক উদ্যোক্তা সহজেই ঋণ পাবেন। এদিকে ব্র্যাক ইনস্টিটিউট BIGDর এক গবেষণা বলছে, অনানুষ্ঠানিক খাতে 84% কর্মজীবী নারী করোনাকালে সামাজিক, অর্থনৈতিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 2 বছরের মতো এবারও যৌক্তিক দাম মেলেনি কোরবানির পশু চামড়ার। সাধারণ মানুষ কম দামে বিক্রি করলেও লাভবান হয়েছেন আড়তদার ও ট্যানারি মালিকরা। আর বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দাম কম হলেও তদারকি থাকায় এবার নষ্ট হয়নি চামড়া। কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে আড়তদার, ট্যানারি মালিকরা একে অপরকে দুষলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। চামড়ার দাম এবারও কম, সে কারণেই তা মাদ্রাসায় দান করেছেন অনেকেই। আবার অনেক এলাকায় দেখা যায়নি ক্রেতারও। ঢাকায় দাম কিছুটা ভালো হলেও সারা দেশের অবস্থা নাজুক। মাঝারি আকারের গরুর চামড়া 200 টাকায় বিক্রি হয়েছে জেলা পর্যায়ে। আর ছাগলের চামড়া নিয়ে কোনো আগ্রহই নেই। 1-1.5 টাকা খরচ, এখন এই চামড়া 300 টাকা, 200 টাকা, কোনোটা নেবে না। ওই চামড়া করছে 30 টাকা করি, আবার 30 টাকা খরচ, তাহলে আমরা কি মরবো? তবে আড়তদাররা ট্যানারিতে বিক্রি করছেন সরকারের বেঁধে দেওয়া দামেই। ক্ষতিগ্রস্ত হয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। আগের অভিজ্ঞতা ভালো না হওয়ায় বেচাকেনাতেই নামেননি অনেকে। আর এর কারণ হিসেবে পুঁজি স্বল্পতার কথা বলছেন আড়তদার, ট্যানারি মালিকরা। চামড়া মাটিতে পুঁতে ফেলবে, ফেলে দিবে রাস্তায় রাস্তায়, এটা হতে পারে না। এটা তারা চায় না, এটা কোনো অবস্থাতে কাম্যও না। টাকা থাকলে এই চামড়াগুলো নিয়ে নিত, বিকজ এটাতে লাভ হবে, জানে লবণ দিয়ে প্রিজার্ভ করলে এটাতে লাভ হবে। এই লাভ তো লভ্যাংশ কেউ ছাড়তে চায় না। ঘটনাটা ওখানেই ঘটে যখন মানুষের কাছে টাকা থাকে না। আমাদেরকে যারা চামড়া সাপ্লাই দেয় ওদের জন্য আমরা কোনো দাম দিতে হয় না। ওরা জানে কত টাকা কিনতে হবে, কত টাকা বিক্রি করতে হবে। তো মৌসুমী ব্যবসায়ীরা যদি এই জিনিসটা না মানে, তাহলে ওরা তো অবশ্যই সমস্যা হবে। তো আমরা আশা করি এবছর তেমন বিচ্ছিন্ন তেমন কিছু ঘটে নাই। হইতে পারে কিছু কিছু জায়গায় হয়েছে। যেসব জায়গায় দাম নিয়ে সমস্যা ছিল, খবর পেলেই সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করছে বাণিজ্য মন্ত্রণালয়। জানাচ্ছে, তদারকির কারণে এবার চামড়া নষ্ট না হওয়ার কথা। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হয়নি এমন কিছু ঘটনা আমাদের নজরে এসেছে। আমাদের টিমের রিপোর্ট অনুযায়ী ঢাকার পোস্তাগোলা, নাটোর, ময়মনসিংহের শম্ভুগঞ্জ, চট্টগ্রামের মতো বড় আড়ত এবং মোকামে গত বছরের তুলনায় লবণযুক্ত চামড়া বেশ ভালো দামে ক্রয় করা হয়েছে। এবছর চামড়া নষ্ট কিংবা ফেলে দেওয়ার তেমন কোনো ঘটনা ঘটেনি। এবছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া 40 থেকে 45 টাকা বর্গফুট, আর ঢাকার বাইরে 33 থেকে 37 টাকা বেঁধে দেয় সরকার, যা গতবারের দামের চেয়ে 5 টাকা বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনো জমেনি দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাট। কোরবানির ঈদের পর প্রথম হাটে বেচাকেনা হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেক। এই জন্য লকডাউন আর ট্যানারি মালিকদের টাকা পরিশোধ না করাকে দায়ী করেছেন আড়তদারেরা। খুলনার পাইকগাছার চামড়া ব্যবসায়ী সাধন দাস 2000 গরুর চামড়া সংগ্রহ করে বিক্রি করতে এসেছেন যশোরের রাজারহাটে। চামড়া সংগ্রহ, লবণ দিয়ে প্রক্রিয়াজাত ও পরিবহন খরচ মিলিয়ে প্রতি পিস চামড়ার 400 থেকে 600 টাকা খরচ করতে হয়েছে তাকে। কিন্তু হাটে এসে খরচের টাকাও উঠছে না তার। দাম আছে 5 টাকা পিস। এখন আমরা কি উপায় করব? এই লোন শোধ করব কি করি? আমরা কি করব? বাড়ি যাই খাবো কি এখন? শুধু সাধন দাস নন, এমন অবস্থা হাটের বেশিরভাগ ব্যবসায়ীর। এবারে রাজারহাটে গরুর চামড়া বিক্রি হচ্ছে 250 টাকা থেকে সর্বোচ্চ 600 টাকায়, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 30 থেকে 70 টাকা দরে। ছাগলের চামড়া কিনা ছিল আমার 30 টাকা, লবণ খরচ দিয়ে আমার 55 টাকা খরচ হয়েছে। এখানে এসে বিক্রি করেছে 30 টাকা পিস। 30 টাকা করে আমার মাল কিনা, কারণ কোনো লোক দাম বলছে না, আমার ফেলাই দেওয়ার কোনো উপায় নেই। এখন এই চামড়া 300 টাকা, 200 টাকা, কোনোটা নেবে না। ওই চামড়া করছে 30 টাকা করি, আবার 30 টাকা খরচ, তাহলে আমরা কি মরবো না গোলায় দড়ি দেবো? আড়তদারদের দাবি, সরকারের নির্ধারিত দামেই চামড়া কিনছেন তারা। তবে লকডাউন ও ট্যানারি মালিকদের টাকা পরিশোধ না করায় প্রভাব পড়েছে চামড়া বেচাকেনায়। ঢাকার থেকে ট্যানারির মালিকরা দেয়নি এবং আমরাও সেই টাকাগুলো পাইনি। না পাওয়ার কারণে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ রয়েছি
এবং আমরা চামড়া কেনাকাটা করতে পারছি না। আমদানি কম, কারণ আজকে কমপক্ষে 60 থেকে 70 হাজার মাল আমদানি হওয়ার কথা আজকের হাটে, সেখানে কিন্তু সেই মাল হয়নি, আমদানি হয়নি। তার কারণ হলো লকডাউন। জানা গেছে রাজারহাটে ঈদের পর প্রথম হাটে লক্ষাধিক চামড়া বেচা কেনার লক্ষ্যমাত্রা থাকলেও বিক্রি হয়েছে মাত্র 20,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পঞ্চগড়ের বিভিন্ন চা বাগানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে 20,000-এর বেশি শ্রমিকের। চা বাগানে কাজ পেয়ে দিন বদলে গেছে অনেকের। লকডাউনেও কাজের অভাবে পড়তে হয়নি তাদের। অন্য পেশার শ্রমিকরাও এখন এই কাজে ঝুঁকছেন। প্রতিদিন তাদের গড় আয় হচ্ছে 600 থেকে 800 টাকা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন সবুজ চা বাগান। চা পাতা তোলার ভরা মৌসুমে বাগানগুলোতে কাজ করছেন হাজারো শ্রমিক। খুব বেশি দিন আগের কথা নয়, জেলার অর্থনীতিতে পাথর নির্ভরতা ছিল বেশি, কিন্তু পরে ড্রেজার দিয়ে ভূগর্ভস্থ পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। বর্ষায় বন্ধ, নদী থেকে পাথর তোলাও। এতে বেকার হয়ে পড়া কয়েক হাজার পাথর শ্রমিকও এখন চা বাগানে কাজ করছেন। পাথর হুট করে বন্ধ হয়ে গেছে, চা বাগানে কাজ করি। দিনের পাশাপাশি রাতে কাজ করেও বাড়তি আয় হচ্ছে অনেকের। রাত করে পাতা কাটি আর দিন করে যায় মনে হয় যে ক্ষেতগুলো শুদ্ধি। তো এই রাতে চা পাতাটা কাটলে ভালো লাগে, রাতে রোদ থাকে না। দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিত উত্তরের জেলাটিতে বর্তমানে 10,170 একর জমিতে চা চাষ সম্প্রসারিত হয়েছে। এর মধ্যে 27টি স্টেট পর্যায়ে এবং 7,310টি ক্ষুদ্র পর্যায়ের চা বাগান উৎপাদনে আছে। এসব বাগানে কাদের সংস্থান হয়েছে 20 থেকে 25,000 শ্রমিকের। ক্ষুদ্র চা চাষীদের যেমন আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, সেই সাথে চা শ্রমিকরাও এখানে চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তন, আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। যে সমস্ত শ্রমিকরা আগে কোনো কাজ পেত না, তারা এখন চা বাগান এবং চা কারখানায় তারা কাজ করতেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, চা চাষ সম্প্রসারিত হয় স্থানীয় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। শ্রমিকদের জীবনযাত্রায় পরিবর্তন হয়েছে, তাদের হাতে তরলত্বের প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং সেটা তাদের দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে। আগে বর্ষাকালে স্থানীয় শ্রমিকদের কাজের অভাব ছিল সাধারণ ব্যাপার, কিন্তু চা চাষ সম্প্রসারিত হওয়ায় এখন বদলে গেছে সেই অবস্থা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 8,194 জন, নতুন আক্রান্ত 4,90,000-এর বেশি। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো 41,67,000-এর বেশি। শনাক্ত ছাড়িয়েছে 19,43 লাখ। ইন্দোনেশিয়ায় করোনায় একদিনে সর্বোচ্চ 1,415 জনের প্রাণহানি হয়েছে। 1,080 মৃত্যু নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। ভারতে একদিনে মারা গেছে 542 জন, শনাক্ত 40,284 নতুন রোগী। এদিকে কলম্বিয়াতে প্রথমবারের মতো ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 60%। টিকা সংকটে থাকা আফ্রিকা মহাদেশের তানজানিয়াতে জনসনের 10 লাখ টিকা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি এই প্রথম তাদের টিকা কার্যক্রম শুরু করবে। তালেবান রুখতে এবার রাত্রিকালীন কারফিউ জারি করেছে আফগানিস্তান সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সহিংসতা বন্ধ ও তালেবানদের যাতায়াতে সীমিত করতে 31 প্রদেশে এই কারফিউ জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ জিয়া জানান, স্থানীয় সময় শনিবার থেকে রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত এই কারফিউ চলবে। এদিকে বিমান বাহিনীর হামলায় শুক্রবার দেশটির জাওজান ও হেলমাত প্রদেশে তালেবানদের অন্তত 33 সদস্য নিহত হয়েছে। হামলায় 2 প্রদেশে তালেবান ঘাঁটির 3টি ট্রাক, 6টি মোটরসাইকেল, 2টি বাংকার এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে। মার্কিন সেনা ও ন্যাটো সদস্য প্রত্যাহারের মধ্যেই আফগানিস্তানে বাড়ছে তালেবান আগ্রাসন। আফগানিস্তানে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত শান্তি ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবান। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এপিকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জঙ্গি গোষ্ঠীর অন্যতম মুখপাত্র সুহেল শাহিন। এদিকে তালেবান আগ্রাসন ঠেকাতে রণকৌশল বদলানোর সিদ্ধান্ত নিয়েছে আফগান সরকার। প্রায় 20 বছর ধরে যুদ্ধ চালানোর পর আফগানিস্তান ছাড়তে শুরু করেছে বিদেশি সেনারা। এই পরিস্থিতিতে আরও আগ্রাসী হয়ে ওঠা তালেবানের সঙ্গে লড়তে হচ্ছে আফগান বাহিনীকে। মাত্র 8 সপ্তাহে আফগানিস্তানের 200 জেলা দখলের দাবি করেছে তালেবান। আফগান সরকার বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তাতে রাজি নয় জঙ্গি গোষ্ঠীটি।
we do not believe in the monopoly of power. আমি স্পষ্ট জানাতে চাই, তালেবান একচ্ছত্র ক্ষমতায় বিশ্বাসী না, কারণ অতীতে যে সরকারি একচ্ছত্র ক্ষমতায় ছিল তারা কেউই সফল হয়নি। তাই আগের ফর্মুলায় সরকার গঠন করতে চাই না। আফগান সরকারের সঙ্গে আলোচনাকে ইতিবাচক বলে আখ্যা দিয়ে তালেবানের মুখপাত্র সুহেল শাহিন জানান, আশরাফ গনির সরকার থাকা অবস্থায় যুদ্ধবিরতি মানে তালেবানের আত্মসমর্পণ। তালেবান শুধু তখনই অস্ত্র ত্যাগ করবে যখন কাবুলে একটি নতুন সরকার গঠিত হবে, যে সরকার তালেবানের কাছে এবং আফগানিস্তানের সব নাগরিকের কাছে গ্রহণযোগ্য হবে। অন্যথায় আফগানিস্তানে শান্তি ফিরবে না। তালেবানের আরেক মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের দাবি, আফগানিস্তানের সঙ্গে তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের সীমান্ত বা প্রায় 90% সীমান্ত তাদের দখলে। এমন পরিস্থিতিতে কাবুল সহ গুরুত্বপূর্ণ নানা শহর, সীমান্ত চেকপোস্ট ও অবকাঠামো ঘিরে সেনা মোতায়েনের কথা ভাবছে বলে জানিয়েছে আফগান ও মার্কিন কর্মকর্তারা। এদিকে তালিবানকে আফগান সরকারের সঙ্গে আলোচনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারেতে আজ সিরিজ নির্ধারণী লড়াই, ভুল থেকে শিক্ষা নিয়ে সিরিজ জিততে চান অধিনায়ক মাহমুদুল্লাহ। চোট সামলে এই ম্যাচে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান, আর চোটের কারণে অনিশ্চিত লিটন দাস। ম্যাচ শুরু বিকেল 4:30টায়। তৃতীয় টি-20কে অঘোষিত ফাইনাল বানিয়ে ফেলার পেছনে বড় দায় টাইগার ব্যাটসম্যানদের। পিছিল হাতে কিছু অবদান ছিল ফিল্ডারদেরও। দায় মুক্তির জন্য জরুরি শেষ ম্যাচটা জেতা। কাজটা সহজ হবে না জানা কথা। ইতিমধ্যে হাতছাড়া হয়েছে 2 ট্রফি, তৃতীয়টা দেশে রেখে দিতে মরিয়া থাকবে জিম্বাবুয়ে। ঘরের মাঠে যে একেবারে নির্বিষ্ণয় দল, দ্বিতীয় ম্যাচে সেটা প্রমাণ করে দিয়েছে রোডেশিয়ানরা। প্রতিপক্ষের সামর্থ্য অনুযায়ী ছক কষেছে ম্যানেজমেন্ট। কন্ডিশন, ম্যাচ পরিস্থিতি আর প্রতিপক্ষের সামর্থ্য অনুযায়ী বল করতে জানেন মুজারাবানি, মাসাকাজ্জারা। নিষ্পত্তির ম্যাচে তাই বড় পরীক্ষা ব্যাটসম্যানদের। 167 টার্গেটে টাইগার টপ অর্ডারের তাড়াহুড়ো ছিল দেখার মতো। 2-1 বড় শট কিংবা টুকটাক ক্যামিও নয়, ম্যাচ জিততে চায় যথার্থ ফিনিশিং। বার্তা যত দ্রুত বুঝে নেবেন তত মঙ্গল শরীফুল, শামীমদের জন্য। যেহেতু একটা ম্যাচ আছে, তো ইনশাল্লাহ এই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলবো এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ইনশাল্লাহ আমরা ম্যাচটা জেতার চেষ্টা করব। শামীমের ডেবিউ নিয়ে যদি আমি বলি, আমি ওর সাথে 2 বছর ধরে খেলতেছি। ও খুবই ভালো ফিল্ডার এবং কি পাওয়ার হিটার, ভালো ব্যাটসম্যান। আর আমরা দুজন চাইবো ইনশাল্লাহ ন্যাশনাল টিমে অনেকদিন সার্ভিস দেওয়ার জন্য। বোলারদের কাজ বারবার কঠিন হয়ে যাচ্ছে বাজে ফিল্ডিংয়ে। শরীফুল, তাসকিনরা খারাপ করেননি, তবে মুস্তাফিজের অনুপস্থিতিতে ডেথ ওভারে অভিভাবক শূন্য মনে হয়েছে বোলিং অ্যাটাককে। মুস্তাফিজ ভাইয়ের কথা যদি বলেন, উনি এখন ইনজুর্ড, আর উনি না থাকাতে একটু টিমের প্রেশার আছে। তো সেটা ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি যাতে প্রেশারটা না থাকে। নায়ক হবার জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না। এরই মধ্যে পকেটে এসে গেছে 2টা ট্রফি। কোণঠাসা স্বাগতিকদের শেষ সম্বলটাও জিতে নেয়া খুব সম্ভব। সোহান, শামীমদের শুধু শিক্ষা নিতে হবে দ্বিতীয় ম্যাচের ভুলগুলো থেকে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 29 জুলাই বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও অস্ট্রেলিয়ার আশা হয়তো পিছিয়ে যাচ্ছে। পরিবর্তন এসেছে উইন্ডিজ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের সূচিতে, যে কারণে শিডিউল বিপর্যয় হতে পারে বাংলাদেশ অস্ট্রেলিয়া 5 ম্যাচের টি-20 সিরিজে। সূচিতে বদল আসলে বাড়বে দলে মুশফিকের ফেরার সম্ভাবনা। জৈব সুরক্ষা বলয়ে করোনার হানায় 2 দিন পিছিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া সিরিজ। এর প্রভাবে পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার বাংলাদেশ আসার দিনক্ষণ। পরিবর্তন আসতে পারে বাংলাদেশ অস্ট্রেলিয়া 5 ম্যাচের টি-20 সিরিজে। 29 জুলাই ঢাকায় এসে 3 দিনের কোয়ারেন্টিন। 3 থেকে 9 আগস্টের মধ্যে হওয়ার কথা সিরিজের 5 টি-20, কিন্তু পরিস্থিতি বাধ্য করছে ভিন্নভাবে ভাবতে। 3 থেকে 4 দিন সূচি পিছিয়ে যাওয়া এখন অনেকটাই নিশ্চিত, যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বিসিবি। সিরিজ পেছালেও বিকল্প ভেবে রেখেছে বিসিবি। অজিদের বিপক্ষে সিরিজ আয়োজনে আশাবাদী ম্যানেজমেন্ট। আগস্টে অস্ট্রেলিয়া সিরিজের পর সেপ্টেম্বরে আসবে ইংল্যান্ড। 2 সিরিজের মাঝে বিরতি যথেষ্ট হওয়ায় সূচি পেছালেও সমস্যা দেখছে না ক্রিকেট বোর্ড। সিরিজ পেছালে বাংলাদেশের জন্য সুখবর, দলে ফিরতে পারেন মুশফিক। কোয়ারেন্টিন বাধ্যবাধকতায় মুশফিককে সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে মিস্টার ডিপেন্ডেবলকে পাওয়ার বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ এসেছে।
মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে আজ লড়াইয়ে নামছেন আব্দুল্লাহ হেল বাকি। আসাকা শুটিং রেঞ্জে বাংলাদেশ সময় সকাল 10টায় বাকির অগ্নি পরীক্ষা। এই ইভেন্টে কমনওয়েলথ গেমসে টানা 2 আসরের রূপা জিতেছেন দেশসেরা শুটার। এবার অলিম্পিকে ভালো করতে মুখিয়ে আছেন বাকি। টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি, তবে আইওসি এর ওয়াইল্ড কার্ডে খেলার সুযোগ মিলেছে। আগের আসর রিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন বাকি। টোকিও অলিম্পিকে পুরুষ সেইভার ব্যক্তিগত ইভেন্টে হাঙ্গেরির অ্যারন সিলাগি স্বর্ণ জিতেছেন। প্রথম অ্যাথলেট হিসেবে ফেন্সিংয়ের কোনো এক ইভেন্টে 3বার সেরা হওয়ার কীর্তি গড়েন তিনি। ফাইনালে ইতালি লুইজি সামেলেকে 15-7 পয়েন্টে হারান সিলাগি। স্বর্ণপদক নিশ্চিত হওয়ার পর মাস্ক খুলে উচ্ছ্বাসে ফেটে পড়েন এই হাঙ্গেরিয়ান। 2012 এবং 2016 আসরেও এই ইভেন্টে সেরা হয়েছিলেন সিলাগি। ফেন্সিংয়ের পুরুষ সেইভার ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম জুং হুয়ান। করোনা সতর্কতায় আবারও পেছালো প্রিমিয়ার লিগ ফুটবল। যথেষ্ট সময় পাওয়া যায়নি লিগ স্থগিতের আকস্মিক ঘোষণায় বেকার দেয় ক্লাবগুলো। অনিশ্চয়তায় মনোযোগ হারাচ্ছে ফুটবলাররাও। তবে ইতিবাচক ফেডারেশন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দ্রুত লিগ শেষ করার প্রতিশ্রুতি বাফুফের। পরদিন বিকেলে ম্যাচ। রাতে আগেভাগে ঘুমোতে যাওয়া ফুটবলাররা সকালে উঠে জানলেন হচ্ছে না খেলা। মাঝরাতে এসেছে ঘোষণা, স্থগিত হয়েছে লিগ। কথা ছিল বিপিএল ফুটবল দ্বিতীয় লেগের খেলা আবারও শুরু হবে ঈদের 2 দিন পর। সেই অনুযায়ী প্রস্তুতি সেরেছিল ক্লাবগুলো। তবে সবকিছু গুছিয়ে নেয়ার পর এমন ঘোষণা, প্রত্যাহারের জন্যও চাই ন্যূনতম সময়। হঠাৎ লিগ স্থগিতের সিদ্ধান্তে বেকায়দায় ক্লাবগুলো। যত দ্রুত সম্ভব লিগ শেষ করার প্রতিশ্রুতি বাফুফের। আমাদের এই মৌসুমে চলমান প্রিমিয়ার ফুটবল লিগটিও আমরা আশা করছি স্বল্পতম সময়ের মধ্যে আমরা সেটা পুনরায় শুরু করে সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা আগস্ট মাসের মধ্যে সেটা শেষ করতে পারবো। We have to survive our life first. After that, if we have something, then স্পোর্টসটাকে প্রাধান্য দেওয়ার জন্য। নির্ধারিত সময়ে খেলা শেষ করতে না পারলে ক্লাবগুলোকে গুনতে হবে বাড়তি খরচ। পাশাপাশি অনিশ্চয়তার কারণে মনোযোগ হারাচ্ছে ফুটবলাররা। দীর্ঘমেয়াদে যা প্রভাব ফেলবে আন্তর্জাতিক মিশনে। টিমকে হয়তো পিকে নিয়ে যাওয়ার জন্য কোচ এক একভাবে এটাকে তৈরি করে, কিন্তু বারবার যেহেতু ব্রেক হয় সে জায়গা থেকে পিক থেকে আবার তাকে নিচের দিকে চলে আসতে হয়, যার জন্য সেই অবস্থায় স্বাভাবিক খেলাটাও টিমগুলির জন্য কষ্টকর হয়ে যায়। প্লেয়াররা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। একটা লিগ কত মাস যাবত চলতে পারে? এটা যেমন ক্লাব তার ব্যয় বহন করতে সমস্যা হচ্ছে, ক্লাবগুলোর যে আর্থিক যে ক্ষতি এটা পোষানো ভবিষ্যতের জন্য খুব ক্ষতি হয়, ভবিষ্যতের জন্য খুব খারাপ হয়ে যাবে। 30 জুন থেকে 2 ভেন্যুতে আবারও শুরু হবে বিপিএল দ্বিতীয় লেগের খেলা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।